আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আপনাদের সামনে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। একদিকে শুনছি যে দেশের তেল কোম্পানির ট্যাঙ্কারে তেল রাখার জায়গা নেই, উপচে পড়ছে। আর একদিকে তেলের পাম্পে গিয়ে আমরা তেল পাচ্ছি না, সেখানে রীতিমতো রেশনিং করা হচ্ছে। আসলে তেল নিয়ে কি ঘটছে? এই তেল নিয়ে তেলেসমাতির গল্প আজকে বলবো। এর সাথে রয়েছে নৌবাহিনীর শীর্ষ পর্যায়ের কিছু দুর্নীতির খবর। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। সারা পৃথিবীতে তেল নিয়ে একটা সংকট তৈরি হয়েছে। আপনারা জানেন যে এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ত্রিমুখী সংকট কিংবা যুদ্ধ যাই বলি না কেন, তার ফলে তেল উৎপাদন, তেল পরিবহন সবকিছু মিলে একটা সমস্যা হচ্ছে। কিন্তু বাংলাদেশে একটা সুবিধা ছিল যে বাংলাদেশে পেট্রোল এবং অকটেন পুরোটাই আমদানি নির্ভর নয়। কদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের গ্যাস ফিল্ড থেকে যে কনডেনসেট পাওয়া যায় সেখান থেকেই বাংলাদেশের চাহিদার প্রায় পুরোটা অকটেন এবং পেট্রোল আমরা পেয়ে থাকি। যেহেতু শেখ হাসিনা বলেছেন সেহেতু আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে শুনিনি বা শোনার চেষ্টা করিনি। কিন্তু হঠাৎ করেই আমরা এখন মিডিয়ায় দেখছি যে বাংলাদেশে নাকি 5টি কোম্পানি আছে যারা তেল সরবরাহের সাথে জড়িত। এই 5টি কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে তেল সরবরাহ করে থাকে এবং তারা সেখান থেকে চাহিদা অনুযায়ী পাম্পে এবং যেখানে যেখানে দেওয়ার সরবরাহ করে। কিন্তু একদিকে এই তেল সরবরাহকারী কোম্পানি আমাদের যে লোকাল প্রোডাকশন প্রচুর পেট্রোল এবং অকটেন, এবং তাদের এখন রিজার্ভারে রাখার জায়গা নেই। ওদিকে আবার আপনারা তো জানেনই তেল নিয়ে কি চলছে। এইটার কারণ কি? এই কারণ খুঁজতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম যে এটা সত্যি যে দেশে প্রচুর পরিমাণে তেল আছে, কিন্তু সেই তেলটাকে চ্যানেলাইজ করে সাধারণ মানুষের কাছে আসতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এখানে একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এবং এই কৃত্রিম সংকট করার মধ্য দিয়ে নানা রকমের চুরি চামারি জালিয়াতি এই খবরগুলো আপনারা পেয়েছেন। কিন্তু এর চেয়েও বড় খবর হলো যে এই সংকট দেখিয়ে এখন বিদেশ থেকে তেল আমদানি করা হবে। এই তেল আমদানির সময় যেটা করা হবে সেটা হলো যে প্রচলিত বাজার দরের চাইতে বেশি দাম দিয়ে এই তেলটা কেনা হবে। এর ফলে যে অতিরিক্ত টাকাটা কেনার ব্যয় হবে দেশের, সেই টাকাটা এই দুর্নীতিবাজরা, এই সিন্ডিকেটরা, সরকারের ভেতরে লুকিয়ে থাকা এই সিন্ডিকেটটা এই টাকাটা মেরে খাবে, লুটপাট করবে, দুর্নীতি করবে। সুতরাং এই সাধারণ মানুষের এই তেল সংকটটা আসলে যতটা না প্রকৃত, আমরা তো মনে করেছিলাম যুদ্ধের কারণে হরমুজ প্রণালী, যেহেতু সেখানে থেকে জাহাজ আসা যাওয়াটা একটা কঠিন হয়ে গেছে, বাংলাদেশে তেল পরিবহন করে যেসব জাহাজ আসে তার একটা বড় অংশ এই হরমুজ প্রণালী অতিক্রম করে আসে। সুতরাং আমরা কিন্তু বিশ্বাস করেছিলাম যে তেল নিয়ে আসলে একটা সমস্যা হচ্ছে। কিন্তু এখন আমরা বুঝতে পারছি এদিকে আমেরিকা রাশিয়ার থেকে তেল কেনার জন্য পারমিশন দিয়েছে যে 2 মাসের মধ্যে মতো সময়, 2 মাসের জন্য আমরা রাশিয়ার থেকে তেল কিনতে পারবো। কিন্তু এখন কথা হলো যে এখন একটা সুবর্ণ সুযোগ, রাশিয়ার থেকে আমরা বেশি দামে তেল কেনা দেখাবো এবং সেখান থেকে আমাদের কমিশনটা হালাল করে নেব। কারণ হাওয়া ভবন তার অস্তিত্ব নেই ঠিকই, কিন্তু হাওয়া ভবনের সাথে যে মানুষগুলো ছিল তারা তো এই সরকারের সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেই আছে। সুতরাং সেই কমিশনের সেই পুরনো গল্প আমরা আবারও শুনছি, আবারও দেখছি সেই একই নাটক। কিন্তু এই যে তেলের দাম 15 থেকে 20 টাকা বাড়ানো হলো, এর ফলে জনজীবনে কি হবে? এর আগে শেখ হাসিনার আমলে মাঝে মধ্যে তেলের দাম বাড়তো, হয়তো লিটার প্রতি 2 টাকা। একবার লিটার প্রতি 2 টাকা তেলের দাম বৃদ্ধিতে মির্জা ফখরুলের আমরা 2টি বক্তৃতা শুনেছিলাম। আমি এই বক্তৃতা দুটো আপনাদের একটু শোনাবো খুব অল্প সময়ের জন্য, কারণ এরা যখন কথা বলে তখন তো এরা মনে করে যে আমরা বোধহয় সব ভুলে গেছি। কিন্তু এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, আসুন আমরা একটু বক্তৃতাটা শুনে নিই। তারা একবারের জন্য জনগণের কল্যাণের কথা চিন্তা করেন না, কেউ করে না, যার ফলে আজকে অস্বাভাবিকভাবে এই দাম বাড়িয়ে দিয়েছে। কি হয়েছে? এখন কি হবে?
আপনারা সবাই জানেন যে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, শুধু বাড়বে নয়, ট্রাকের ভাড়া বাড়বে এবং একই সঙ্গে আমাদের যে চাল ডাল তেল লবণ সবজি যেটা বাইরে থেকে আসে তারও দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে তখন এখানে তেলের দাম বাড়ানো হয়। কেন? তারা যে লুটপাট করে, তারা যে চুরি করে, যে দুর্নীতি করে, সেই টাকাকে হালাল করার জন্য জনগণের পকেট থেকে কেড়ে নিয়ে যায়। 5 বছর আগে তো এই পেট্রোল কর্পোরেশন লাভ করেছে প্রায় 39,000 কোটি টাকা। তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম ছিল, কিন্তু আপনারা কমাননি। এখনো কিন্তু তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে। বিগত সরকারের কোনো কিছু যায় না, কারণ বিদ্যুৎ এবং জ্বালানির কোনো ঘাটতি নেই। ঘাটতি নেই তো লোডশেডিং কেন? ঘাটতি নেই তো 8 ঘন্টা বিদ্যুৎ নেই কেন? কেন আজকে আপনি তেল নির্বাচন করছেন, জ্বালানি তেল রেশন করছেন, গ্যাস রেশন করে দিচ্ছেন? কেন আজকে বিশেষজ্ঞরা বলছে যে বাংলাদেশে এখন অসনি সঙ্গে পেট্রোল ডিজেল আপনার দাম বাড়িয়েছে, তাই না? এছাড়াও একটা দুর্নীতির খবর আমরা পেলাম। আপনারা জানেন যে 2024 সালের জুলাই আগস্টে যে রেজিম চেঞ্জ, যে জঙ্গি অভ্যুত্থান, সেখানে আমরা সব সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের কথা বলে থাকি, কিন্তু এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল সেই সময়ের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। এই নাজমুল হাসান, আপনারা যদি তার 2024 সালে তার সে কোথায় কোথায় গেছে দেশের মধ্যে এই তালিকাটা যদি বের করেন, তাহলে দেখবেন সে একাধিকবার চিটাগাং গিয়েছে এবং তিনি চিটাগাংয়ে গিয়ে একাধিকবার তিনি বিভিন্ন বিদেশি প্রতিনিধিদের সাথে মিটিং করেছেন এবং এই প্রতিনিধিদের সাথে তিনি বোট ক্লাব এবং সেখানে একটা হোটেল আছে, সেই রেডিসন হোটেল বোধহয়, সেই হোটেলে তিনি একাধিক মিটিং করেছেন এবং প্রত্যেকটা মিটিং এ এই সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জ, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এই নাজমুল হাসান সম্প্রতি তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ শোনা গেছে। সেই সাথে নৌবাহিনীর আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোনা গেছে। শুধু শোনা নয়, এই অভিযোগগুলো দুর্নীতি দমন সংস্থায় জমা পড়েছে এবং দুর্নীতি দমন সংস্থার পক্ষ থেকে তদন্তও করা হয়েছে এবং এই তদন্তে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান, তারও একটা বড় রকমের দুর্নীতির সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে। এদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা হলো যে ক্ষমতার অপব্যবহার, কেনাকাটায় দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং তাদের যে ট্যাক্স রিটার্ন, নিজস্ব ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এগুলো সব চুলচেরা বিশ্লেষণ করে দেখা গেছে যে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছে। যেমন চীন থেকে 6টা ক্রেন কেনার কথা 286 কোটি টাকা দিয়ে, কিন্তু নৌবাহিনীর প্রধানের সাথে সলা পরামর্শ করে সবাই মিলে এই 286 কোটি টাকা দিয়ে তারা 3টি ক্রেন কিনেছে, যেটা দিয়ে 6টি ক্রেন কেনার কথা ছিল এবং যেত। বাজার দর পরীক্ষা করে দেখা গেছে যে এই টাকায় 6টা ক্রেন কেনা যেত, কিন্তু তারা 3টা ক্রেন কিনেছে এবং বাকি অর্ধেক টাকা 143 কোটি টাকা তারা লুটে পুটে খেয়েছে এবং এই টাকা বিদেশে পাচারেরও প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন সংস্থা। আটলান্টায়, আমেরিকার আটলান্টা বেস 2-3টা নাম উঠে এসেছে যারা এই টাকা পাচারে সহায়তা করেছে এবং প্রত্যেকটা দুর্নীতির সাথে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের নামও উঠে এসেছে। এর বাইরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মংলা পোর্ট অথরিটি, এই সবাই বেশ কিছু দুর্নীতি, ড্রেজিং এর দুর্নীতি, জাহাজ কেনার দুর্নীতি, চীন থেকে 6টা জাহাজ কেনার কথা, সেখানেও প্রায় 486 কোটি টাকার দুর্নীতির সম্পৃক্ততা পাওয়া গেছে এবং এই যে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, তার স্ত্রী মিসেস নাজমুল হাসান, তার ভগ্নিপতি, তিনি একজন ব্যবসায়ী এবং আওয়ামী লীগ আমলের সাংসদ ছিলেন, মৌলভীবাজার 3 আসনের সাংসদ। তিনি সম্প্রতি বাংলাদেশ থেকে কাতারে গিয়েছেন এবং কাতারে এই এমপি একটি মার্কেট কিনেছেন বলে এই তদন্তে উঠে এসেছে এবং সেখানে বলা হয়েছে যে এই মার্কেট কেনার পুরো টাকাটাই নাজমুল হাসান দিয়েছেন। তার মানে
একদিকে রেজিম চেঞ্জ, একদিকে মানে সরকারের সাথে মির্জাফরি, আবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ওয়াকারের ডান হাত হিসেবে কাজ করা। এখন এই আমি যে ইনফরমেশন গুলো দিলাম এগুলো সবই দুর্নীতি দমন সংস্থার তদন্ত থেকে পাওয়া রিপোর্ট, এবং এটি অলরেডি একটি বিদেশি প্রচার মাধ্যমে প্রকাশিতও হয়েছে। সুতরাং আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে এই নৌবাহিনী প্রধান, এই তারপরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, এদের যে দুর্নীতির তথ্য প্রমাণ উঠে এসেছে সেই বিষয়ে তারা যেন দ্রুত ব্যবস্থা নেয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে, যখন থেকে বিএনপি সরকার গঠিত হলো 2 মাস আগে, তখন থেকে আমি আসলে একটা বিষয়ে ভাবছি। সেটি হচ্ছে যে বিএনপির যে এই যে গত 15.5 বছর বা তারও বেশি সময়, 111 সময় থেকে লাস্ট বিএনপি সরকারের পতনের পর থেকে বিএনপির যারা ফ্রন্ট লাইনার, যারা এই দলটাকে ধরে রেখেছে দীর্ঘদিন যাবৎ, তাদের অবস্থান আসলে কোথায়? আওয়ামী লীগের আমলে একটা বহুল কথা প্রচলিত ছিল, বহুল শব্দ প্রচলিত ছিল, হাইব্রিড। হাইব্রিড কারা? হাইব্রিড তাদেরকেই বলা হতো হঠাৎ করে এসে সুবিধাভোগীদেরকে বা পদ পদবি পাওয়া, সরকারের অংশ হওয়া, তাদেরকে ত্যাগ নেই, তিতিক্ষা নেই, কিন্তু হঠাৎ করে এগুলো পেয়ে গেছে, তাদেরকে হাইব্রিড বলা হতো। আজকে বিএনপিকে হাইব্রিড মুক্ত হয়েছে বা হাইব্রিড মুক্ত থাকতে পেরেছে? না। হাইব্রিড মুক্ত যখনই থাকতে পারে না, তখনই সেই দলের পতন অনিবার্য হয়ে ওঠে, সেই দল বিপদগামী হয়। আওয়ামী লীগের ক্ষেত্রে সেটি দেখা গেছে। আওয়ামী লীগ ধরুন 2018 সালের নির্বাচনের পর থেকে বিশেষ করে একের পর এক আত্মঘাতী বিপদগামী পথে পা বাড়িয়েছে। হ্যাঁ, 18 থেকে 24 হয়তো পতন হতে 6 বছর লেগেছে, কিন্তু দেশের মানুষ বিশেষ করে গত 5-6 বছর এই হাইব্রিডদের দৌরাত্মে, বিতর্কিত কর্মকাণ্ডে, এমনকি প্রধানমন্ত্রীর আশপাশে ঢুকে যাওয়াতে মানুষ কিন্তু অখুশি ছিল এবং জনমতের প্রাধান্য ছিল না। হাজারো সমালোচনা সত্ত্বেও এমন এমন সব নিয়োগ, এমন এমন সব কর্মকাণ্ড ছিল। যেমন লাস্ট একটা উদাহরণ দেব, এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ মেয়াদে একদম 24 জানুয়ারিতে ইলেকশন পরবর্তী সময়ে একজন প্রেস সচিব নিয়োগ করা হয়েছিল, নাঈমুল ইসলাম খান। এই নাঈমুল ইসলাম খানের নিয়োগ নিয়ে গণমাধ্যম বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, এত বেশি সমালোচিত হয়েছিল যে এই সমালোচনাকে মূল্য দেওয়ার সময় ছিল না আওয়ামী লীগের, যার কারণে মাত্র 7 মাসের মধ্যে পতন ঘটেছে। নাঈমুল ইসলাম খান সম্পর্কে এখন আপনারা শুনছেন বিভিন্ন ভাবে তার অবস্থান, তিনি প্রধানমন্ত্রীতে কার্যালয়ে কিভাবে ঢুকেছিলেন, ঢুকে কি কাজ করেছিলেন, কি কারণে ঢুকেছিলেন, এগুলো বের হচ্ছে। ঠিক তেমনি বিএনপি আজকে বলা যায় দীর্ঘদিন পর প্রায় 2 দশকের কাছাকাছি সময় পরে তাদের লড়াই সংগ্রাম ছিল, তারা সফল হয়নি, ঠিক আছে। আওয়ামী লীগ সরকারকে পতন করতে পারেনি। আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল একটা তৃতীয় শক্তি, জঙ্গি গোষ্ঠী, বিদেশি শক্তি, ডিপ স্টেট। বিএনপি শেষ বিচারে পতন হয়তো করার ক্ষেত্রে একদম প্রধান বা মূল ভূমিকায় ছিল না, সাইড লাইনে ছিল, কিন্তু বিএনপির তো দীর্ঘ লড়াই সংগ্রাম কিন্তু ছিল গত প্রায় 2 দশক যাবত। এই লড়াই সংগ্রামের পরে বিএনপি ক্ষমতায় এলো, মাত্র 2 মাস অলরেডি পেরিয়ে গেল, কিন্তু এই ক্ষমতায় আসা যে তাদের যে আনন্দের মাঝে বিএনপির অভ্যন্তরে এক বিশাল বিষাদের সুর লক্ষ্য করা যাচ্ছে। প্রশ্ন উঠছে যে যাদের রক্তে, ঘামে, ত্যাগে আজকের এই বিজয় বলতে পারেন বা এই দলটা টিকে আছে, সোজা কথা, এই দলটা ভাঙ্গন বা নানা রকম অচল অবস্থা নানাভাবে ঘটেছে বিভিন্ন সময়,
এই যখন অবস্থা, এই দলটাকে এত কিছুর পরেও যে নেতারা টিকিয়ে রেখেছিলেন, যে ত্যাগী নেতারা, সেই নেতা কর্মীরা কি আজ ব্রাত্য? এই প্রশ্ন উঠছে বিএনপির মধ্যে। বিএনপি কি ত্যাগীদের সাইড লাইনে পাঠিয়ে সুবিধাবাদীদের নিয়ে সফল হতে পারবে? আজ আমরা একটু বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করব বিএনপির বর্তমান অভ্যন্তরীণ সংকট নিয়ে। দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, ত্যাগ আছে কিন্তু মূল্যায়ন কোথায়? দলের কেন্দ্র থেকে তৃণমূল সবখানে এখন এই চাপা হাহাকার। রাজনীতি করলে কিছু ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু যারা বিএনপির ব্র্যান্ড, যারা দুর্দিনে দলকে আগলে রেখেছেন, তারা আজ কোথায়? ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, এই নামগুলো গত ১.৫ দশকে বিএনপির এক একটি স্তম্ভ। যখন একের পর এক মামলা আর হুলিয়ায় বিএনপি দিশেহারা, তখন এই নেতারাই কিন্তু দলটিকে আগলে রেখেছিলেন। আমরা দেখেছি বিগত ১.৫ যুগে বিভিন্ন সময় নানা রকম প্রলোভনও দেখা গেছে, চেষ্টা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, বিগত সরকারের পক্ষ থেকেও চেষ্টা করা হয়েছে। এমন আলাপও আছে যে নেতাদের ভাগিয়ে নিয়ে নির্বাচনে অংশ নেওয়াতে, কিন্তু এই নেতারা হার মানেননি, বেইমানি করেননি। অনেকের মতে ত্যাগী এসব নেতার যথাযথ মূল্যায়ন আজ প্রশ্নবিদ্ধ, কারণ এমন অনেকে বর্তমান মন্ত্রিসভায় স্থান পেয়েছেন যাদের নাম বিগত অনেক বছর ধরে রাজনীতির ময়দানে শোনাই যায়নি। ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দীর্ঘ ১৫.৫ বছর। বিএনপির দাবি অনুযায়ী এই সময়ে প্রায় ১.৫ লাখ মামলায় ৬০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। কারো কারো বিরুদ্ধে জমেছে মামলার পাহাড়। কিন্তু আজ আক্ষেপের বিষয় হলো, আন্দোলনের সময় যাদের রাজপথে খুঁজে পাওয়া যায়নি, তারাই এখন সবচেয়ে বেশি প্রভাবশালী। আর যারা জীবন বাজি রেখে রাজপথে ছিলেন, তারা আজ অবহেলিত। নেতাকর্মীরা সরাসরি ত্যাগের স্বীকৃতি দাবি করছেন। তারা বলছেন, শুধু ক্ষমতায় আসায় শেষ কথা নয়, যারা এই পথ তৈরি করেছেন তাদের মূল্যায়ন না হলে দলীয় ঐক্য ও ভবিষ্যৎ রাজনীতি বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে। আমরা যদি রুহুল কবির রিজভীর কথা বলি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সেই কঠিন দিনগুলোতে যখন দলের শীর্ষ নেতারা কারাগারে, তখন নয়াপল্টনের কার্যালয় ছিল তার ঠিকানা। ঝড়ের বেগে প্রেস ব্রিফিং করে আবারও তাকে আত্মগোপনে যেতে হয়েছে। তার এই ক্লান্তিহীন লড়াইয়ের পর তাকে করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক এবং নেতা কর্মীদের বড় একটি অংশ এতে বিস্মিত। তাদের প্রশ্ন, যিনি দলের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাকে মন্ত্রিত্বের বদলে কেবল উপদেষ্টার পদে রাখা কি যথাযথ মূল্যায়ন? এ নিয়ে বিএনপির রাজনীতিতে এখন মিশ্র প্রতিক্রিয়া। এরপর আসি হাবিবুল নবী খান সোহেলের নাম। 450 মামলার আসামি। ভাবা যায়, জীবনের দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন আদালত পাড়ায় আর অন্ধকার কারাগারে। প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। সোহেলের অনুসারীদের প্রত্যাশা ছিল যে বিএনপি সরকার গঠন করলে সোহেল হয়তো এমপি, মন্ত্রী, মেয়র কিংবা সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে মূল্যায়িত হবেন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তার ভাগ্যে জোটেনি কোনো বড় পদ। এই অবহেলা তৃণমূল কর্মীদের মনে গভীর ক্ষোভের জন্ম দিচ্ছে। সবচেয়ে হৃদয় বিদারক গল্পটি হয়তো সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের। ৩ শতাধিক মামলার আসামি এই নেতা আওয়ামী বিরোধী আন্দোলনে নিজের শরীর বিলিয়ে দিয়েছেন। ২০০১ সালে মালিবাগে হরতাল চলাকালে তিনি গুলিবিদ্ধ হন। সেই গুলির ক্ষত তিনি আজও বয়ে বেড়াচ্ছেন। মেরুদণ্ডে 2 বার অস্ত্রোপচার হয়েছে তার। আন্দোলনের সময় রিমান্ডে তার উপর চলে অমানবিক নির্যাতন।
বিনা চিকিৎসায় তার একটি কিডনি অকেজো হয়ে যায়, যা পরে ফেলে দিতে হয়। এমনকি মায়ের মৃত্যুর সময়ও তিনি ছিলেন কারাগারে। প্যারোলে মুক্তি পেয়েও মায়ের শেষ মুখটি দেখতে পারেননি তিনি। 3.5 বছর সাজাপ্রাপ্ত এই নেতা কারাগার থেকেও কর্মীদের আন্দোলনের বার্তা পাঠাতেন। কিন্তু এত ত্যাগের পর তাকে কি যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে? নেতাকর্মীরা তাকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চেয়েছিলেন, কিন্তু তা ঘটেনি। তবে আলাল সাহেব অত্যন্ত উদার। তিনি যুগান্তরকে বলেছেন, চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবকিছু সম্পর্কে অবগত আছেন। তিনি বিশ্বাস করেন সঠিক সময়ে ত্যাগীদের পুরস্কৃত ও সম্মানিত করা হবে। আলালের এই বিশ্বাস কি দলের সব নেতাকর্মীর মধ্যে আছে? সুবিধাবাদীরা যখন ক্ষমতার মধু খেতে ব্যস্ত, তখন ত্যাগীদের হাহাকার কি বিএনপির দীর্ঘমেয়াদী সফলতাকে ম্লান করে দেবে? মনে রাখতে হবে, সুবিধাবাদীরা সুসময়ের বন্ধু, কিন্তু দুঃসময়ে এই ত্যাগীরাই ঢাল হয়ে দাঁড়ান। বিএনপি কি তাদের রক্ষা করতে পারবে? আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।